গত সপ্তাহে ঢাকার আকাশে যখন প্রথমবার একটা ধূসর রঙের যুদ্ধবিমান উঠতে দেখা গেল, তখন অনেকেই ভাবেনি এটা এত বড় একটা ঘটনা হয়ে উঠবে। কিন্তু সেই বিমানের ছবি যখন স্যাটেলাইটে ধরা পড়ল আর আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের টেবিলে পৌঁছালো, তখন পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সমীকরণ নিয়ে নতুন করে ভাবতে বসলেন অনেকেই। সেই বিমানটার নাম JF-17, পাকিস্তান আর চীনের যৌথ উদ্যোগে তৈরি একটা মারাত্মক যুদ্ধযান, আর সেটা তখন বাংলাদেশের হাতে চলে এসেছে। এই খবরটা যখন নিশ্চিত হলো, তখন দিল্লিতে জরুরি বৈঠক ডাকা হলো। ওয়াশিংটনে কিছু কর্মকর্তা রিপোর্ট চাইলেন। বেইজিংয়ে মৃদু হাসি ফুটল কারো কারো মুখে, কারণ এই একটা চুক্তি আসলে শুধু অস্ত্র কেনাবেচা নয়, এটা একটা বার্তা, একটা সংকেত যে বাংলাদেশ এখন আর আগের মতো নেই। বিষয়টা শুরু হয়েছিল অনেক আগে থেকেই। বাংলাদেশে বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা চলছিল কয়েক বছর ধরে। পুরনো মিগ আর F-7 বিমানগুলো এখন আর যথেষ্ট নয়। প্রয়োজন নতুন প্রজন্মের যুদ্ধ বিমান, এমন বিমান যা আকাশে শত্রুকে মোকাবিলা করতে পারবে, মাটিতে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারবে, আর সমুদ্রে নজরদারি চালাতে পারবে। তখন থেকেই বিভিন্ন দেশ তাদের অফার নিয়ে হাজির হলো। রাশিয়া এলো সুখোই নিয়ে, চীন প্রস্তাব দিল J-10 সিরিজের, ইউরোপীয় কোম্পানিরা টেবিলে রাখল কিছু পশ্চিমা মডেল, আর ভারত এগিয়ে এলো তাদের গর্বের প্রকল্প তেজস নিয়ে। বলা হলো এটা দক্ষিণ এশিয়ার জন্য পারফেক্ট, দাম কম, রক্ষণাবেক্ষণ সহজ, আর যেহেতু প্রতিবেশী দেশ তাই যন্ত্রাংশ পাওয়াও সুবিধা। কিন্তু তারপর কি হলো সেটাই এখন সবাই জানতে চাইছে, কারণ শেষ পর্যন্ত বাংলাদেশ বেছে নিল পাকিস্তানের JF-17, এমন একটা সিদ্ধান্ত যা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত, বিশেষ করে যখন ভারত কূটনৈতিকভাবে চাপ দিচ্ছিল এই চুক্তি না করতে। আন্তর্জাতিক ফোরামে পরোক্ষভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, কিছু মিডিয়া আউটলেটে নেগেটিভ প্রতিবেদন প্রকাশ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সব বাধা ডিঙিয়ে চুক্তিটা সম্পন্ন হলো। আর এখন সেই বিমান বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছে। ঢাকার উপকণ্ঠে একটি সামরিক বিমানবন্দরে এখন দাঁড়িয়ে আছে সেই ধাতব পাখিরা, যাদের ডানায় এখন বাংলাদেশের পতাকা। JF-17 আসলে কেমন বিমান সেটা বোঝা দরকার। এটা পাকিস্তান আর চীন মিলে বানিয়েছে, বছরের পর বছর গবেষণা করে। দুই দেশের প্রকৌশলীরা একসাথে কাজ করেছে। চীনা প্রযুক্তি আর পাকিস্তানি যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা মিলিয়ে তৈরি হয়েছে এই বিমান। ফলে এটা শুধু কাগজে কলমে ভালো না, বাস্তবে প্রমাণিত। পাকিস্তান বিমান বাহিনী এটা ব্যবহার করছে, কয়েকটা সংঘর্ষেও কাজে লাগিয়েছে, আর ফলাফল সন্তোষজনক বলেই জানা গেছে। এই বিমানের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর গতি। আকাশে এটা ছুটতে পারে প্রায় 2000 কিলোমিটার বেগে, শব্দের গতির চেয়েও দ্রুত, মুহূর্তের মধ্যে অবস্থান পরিবর্তন করতে পারে, শত্রুর ক্ষেপণাস্ত্র এড়াতে পারে অবিশ্বাস্য কৌশলে। এই বিমানের আরেকটা বিশেষত্ব হল এর ম্যানুভারেবিলিটি, মানে আকাশে ঘোরাফেরার ক্ষমতা। খুব অল্প জায়গায় ঘুরে যেতে পারে, তীক্ষ্ণ বাঁক নিতে পারে, এমনকি প্রায় উল্লম্বভাবে উপরে উঠে যেতে পারে। যুদ্ধক্ষেত্রে এই সক্ষমতা মানে জীবন আর মৃত্যুর পার্থক্য, কারণ শত্রু বিমান যদি পেছন থেকে তাড়া করে আসে, তাহলে হঠাৎ করে দিক পরিবর্তন করে পাল্টা আক্রমণের সুযোগ নেওয়া যায়। এই কৌশল পাইলটদের অনেক বড় সুবিধা দেয়, আর JF-17 এই কাজে অত্যন্ত পারদর্শী বলে সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন। অস্ত্র বহন ক্ষমতার দিক থেকেও এই বিমান চমৎকার। এতে মোট 9টা হার্ড পয়েন্ট আছে, মানে 9টা জায়গায় বিভিন্ন অস্ত্র লাগানো যায়। এয়ার টু এয়ার মিসাইল দিয়ে আকাশের শত্রু বিমান ধ্বংস করা যায়, এয়ার টু গ্রাউন্ড মিসাইল দিয়ে মাটির লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা যায়, অ্যান্টিশিপ মিসাইল লাগিয়ে সমুদ্রের যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়া সম্ভব। এছাড়াও গাইডেড বম্ব আর রকেটও বহন করতে পারে। মোট কয়েক টন ওজনের অস্ত্র শস্ত্র নিয়ে উঠতে পারে এই বিমান, আর এত সব লোড নিয়েও এর কর্মক্ষমতা কমে না বলেই দাবি। ইঞ্জিনের ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। JF-17-এ একটিমাত্র ইঞ্জিন থাকলেও সেটা অসাধারণ শক্তিশালী। রাশিয়ান ডিজাইনের RD-93 টার্বোফ্যান ইঞ্জিন। এর থ্রাস্ট এতটাই যে পুরো বিমানকে মুহূর্তে উঁচুতে তুলে নিয়ে যেতে পারে। জ্বালানি দক্ষতাও ভালো, একবার ট্যাঙ্ক ফুল করলে প্রায় 1500 কিলোমিটার দূরত্ব কভার করতে পারে, মানে ঢাকা থেকে উড়ে অনেক দূরে গিয়ে মিশন সম্পন্ন করে আবার ফিরে আসা সম্ভব। এই রেঞ্জ ছোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সীমিত সংখ্যক বিমান দিয়েই বড় এলাকা কভার করা যায়। রাডার আর ইলেকট্রনিক্স সিস্টেমও অত্যাধুনিক। এই বিমান একসাথে 15টারও বেশি টার্গেট ট্র্যাক করতে পারে, আর তার মধ্য থেকে 5টিতে একযোগে আক্রমণ করার সক্ষমতা রয়েছে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে শত্রুর রাডার সিগন্যাল জ্যাম করা যায়, মিথ্যা টার্গেট তৈরি করে বিভ্রান্ত করা যায়।
নিজের অবস্থান লুকিয়ে রাখা যায় অনেকটা। এইসব প্রযুক্তি একসাথে মিলে JF-17কে করে তুলেছে একটি মাল্টিরোল ফাইটার, মানে একই বিমান দিয়ে একাধিক ধরনের কাজ করা যায়। এখন প্রশ্ন হলো, ভারত এত বাধা দিল কেন? কারণটা আসলে সহজ। তারা চেয়েছিল বাংলাদেশ তাদের তেজস বিমান কিনুক। এতে একদিকে যেমন ভারতের প্রতিরক্ষা শিল্পের একটা সাফল্য হতো, তেমনি বাংলাদেশের ওপর একটি নির্ভরশীলতা তৈরি হতো। কারণ যন্ত্রাংশ আর রক্ষণাবেক্ষণের জন্য ভারতের ওপর নির্ভর করতে হতো। কিন্তু বাংলাদেশ সেই পথে না গিয়ে বেছে নিল পাকিস্তানি বিমান। এটা ভারতের জন্য একটা কূটনৈতিক পরাজয়, আর সেই পরাজয় হজম করা সহজ নয়। তেজস বিমান নিয়ে আরেকটা সমস্যা ছিল, সেটা হলো এর নির্ভরযোগ্যতা। ভারত অনেক বছর ধরে এই বিমান বানালেও এখনো পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেমন সাড়া ফেলতে পারেনি। কয়েকটা দেশ আগ্রহ দেখালেও কেউ কেনেনি এখনো। আর সবচেয়ে বড় ধাক্কা লাগলো 2025 সালের ফেব্রুয়ারিতে দুবাই এয়ার শোতে। সেখানে পুরো বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা জড়ো হয়েছিলেন। ভারত তাদের তেজস নিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে গিয়েছিল। আকাশে দুর্দান্ত কিছু কসরত দেখানোর কথা ছিল, কিন্তু যা হওয়ার কথা ছিল না তাই হলো। বিমানটা আকাশে উঠে কিছু ম্যানুভার করছিল, হাজার হাজার মানুষ দেখছিল নিচ থেকে। আর ঠিক তখনই বিমানটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। পাইলট ইজেক্ট করতে বাধ্য হলেন। বিমানটা আছড়ে পড়ল মাটিতে। সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল, ভিডিও ছড়িয়ে গেল সারা পৃথিবীতে। এই ঘটনার পর তেজস নিয়ে যে সন্দেহ ছিল সেটা আরও বেড়ে গেল। প্রশ্ন উঠল এর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে, ইঞ্জিনের স্থিতিশীলতা নিয়ে, মান নিয়ন্ত্রণ নিয়ে। ভারত অবশ্য বলল এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ক্ষতি হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রেতারা এখন আরও সতর্ক। আর বাংলাদেশও নিশ্চয়ই এই ঘটনা মাথায় রেখেছিল যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছিল। অন্যদিকে JF-17-এর ট্র্যাক রেকর্ড বেশ ভালো। পাকিস্তান এটা ব্যবহার করছে নিয়মিত। কিছু সীমান্ত সংঘর্ষেও এটা অংশ নিয়েছে, আর প্রতিবার সফলতার সাথেই কাজ করেছে বলে জানা গেছে। মিয়ানমার এই বিমান কিনেছে, নাইজেরিয়াও কিনেছে, আজারবাইজান আগ্রহ দেখিয়েছে, আরও কয়েকটা দেশ আলোচনা করছে। মানে এই বিমান শুধু কাগজে ভালো না, বাস্তবে প্রমাণিত একটা যুদ্ধযান। আর সেটাই হয়তো বাংলাদেশের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। দামের ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। পাকিস্তান এই বিমান তুলনামূলক কম দামে বিক্রি করে, অন্যান্য দেশের একই ক্ষমতার বিমানের চেয়ে প্রায় 30 থেকে 40% কম। এটা একটা কৌশলগত সিদ্ধান্ত তাদের। তারা চায় আঞ্চলিক প্রভাব বাড়াতে, চায় যারা তাদের বিমান কিনবে তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে। যন্ত্রাংশ সরবরাহ থেকে শুরু করে প্রশিক্ষণ সবকিছুতেই তারা সহায়তা দেয়। আর এতে চীনও খুশি, কারণ এটা তাদের প্রযুক্তিরও একটা প্রদর্শনী। তবে পাকিস্তান যে কোনো দেশের কাছে এই বিমান বিক্রি করে না। তাদের একটা নির্বাচন প্রক্রিয়া আছে, রাজনৈতিক সম্পর্ক দেখা হয়, কৌশলগত স্বার্থ বিবেচনা করা হয়, আর সেই হিসাবে বাংলাদেশ উত্তীর্ণ হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা কূটনৈতিক সাফল্য বটে, কারণ এত চাপ সত্ত্বেও দেশটা তার সিদ্ধান্তে অটল থেকেছে, নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ মোট 18টির মতো JF-17 কিনবে। কিছু ইতোমধ্যেই এসে গেছে, বাকিগুলো আসবে পর্যায়ক্রমে আগামী কয়েক মাসে। এই সংখ্যা হয়তো খুব বেশি মনে হবে না, কিন্তু মনে রাখতে হবে প্রতিটা বিমানই অত্যন্ত সক্ষম, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। পুরনো মডেলের 50টা বিমানের চেয়ে এই 18টা অনেক বেশি কার্যকর। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এটা একটা যুগান্তকারী পরিবর্তন আনবে। আর এই পরিবর্তন শুধু বাংলাদেশের জন্য না, পুরো অঞ্চলের জন্যই এটা একটা নতুন বাস্তবতা। ভারত এখন আর বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল ভাবতে পারবে না। চীন খুশি, কারণ তাদের প্রযুক্তি আরেকটা দেশে গেল। পাকিস্তান সন্তুষ্ট, কারণ তারা একটি কৌশলগত মিত্র পেল। আমেরিকা পর্যবেক্ষণ করছে, কারণ দক্ষিণ এশিয়ার ভারসাম্য পরিবর্তন তাদের স্বার্থেও প্রভাব ফেলে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ প্রমাণ করল যে ছোট দেশ হলেও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বড় প্রতিবেশীর চাপ উপেক্ষা করে নিজের প্রয়োজন মেটানো সম্ভব। আর সেই বার্তা হয়তো অন্য ছোট দেশগুলোও পাবে। তারাও হয়তো ভাববে নিজেদের স্বার্থ রক্ষার কথা। এভাবেই ধীরে ধীরে পুরো অঞ্চলের রাজনীতি বদলে যায়। আর সেই পরিবর্তনের একটা বড় ধাপ হয়ে থাকবে JF-17-এর বাংলাদেশে আগমন।